বন্ধুরা, কখনো কি কল্পনা করে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় মানুষ কিভাবে বসবাস করে? এদের শীতের মৌসুম দেখলে আমাদের দেশে শীতকালকে মনে হবে গরমকাল। আপনি যদি ভাবেন আমাদের দেশে শীতকালে শীত সবচেয়ে বেশি কষ্টদায়ক, তাহলে এখন একটু ভেবে দেখুন এই সকল অঞ্চলে যারা বসবাস করে তাদের জীবনযাপন কতটা কষ্টের হতে পারে, যেখানে তাদের শীতকালের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় -70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে। এই সকল অঞ্চলে আপনি তাপমাত্রা রেকর্ড করতে গিয়ে দেখবেন পারদের থার্মোমিটার পর্যন্ত ফেটে যাবে। এমনকি সেই সকল অঞ্চলে মানুষ মারা গেলে বরফের কারণে তাকে মাটির তলদেশে কবর দিতে পারে না। শীতকাল কি? শীতকালের অনুভূতি কি? শীতকাল কেমন? এটার আসল এক্সপিরিয়েন্স আপনি এই সকল অঞ্চলে বসবাস করা ব্যক্তিদের দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলের আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে ঠান্ডা এলাকায় কিভাবে লোকেরা বসবাস করে। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওইমিয়াকন, রাশিয়া। রাশিয়ান সাইবেরিয়ার ওইমিয়াকন অঞ্চলকে পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর হিসেবে জানা যায়। শীতকালে এই অঞ্চলটি এতটাই ঠান্ডা থাকে যে ফুটন্ত গরম পানি আকাশে ছড়ে মারলে তার নিচে পড়ার আগেই বরফ হয়ে আকাশে উড়ে যাবে। আপনি জানলে অবাক হবেন যে আমরা বাসায় যে ফ্রিজ ব্যবহার করি তার ডিপ ফ্রিজ অংশটিতে যত পরিমাণ ঠান্ডা থাকে তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি ঠান্ডা এই অঞ্চলটিতে শীতকালে দেখা যায়। একটা ডিপ ফ্রিজের তাপমাত্রা নর্মালি থাকে -18 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানকার অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রাই হচ্ছে -50 ডিগ্রি সেলসিয়াসেরও কম। 1990 সালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানলে অবাক হবেন শীতকালে এই অঞ্চলে দিনে শুধুমাত্র 3 ঘন্টার জন্য সূর্যের আলো দেখা যায়। প্রতি বছরই অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের 7 মাসে বরফে একদম ঢাকা থাকে। সাধারণভাবে এখানে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এইখানে নর্মালি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও সিগারেটের ধোয়ার মতো মুখ দিয়ে জলীয় বাষ্পের মতো ধোঁয়া বের হতে থাকে। নর্মালি যখন এখানকার মানুষ বের হয় তখন চোখের ভুরু থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত পুরোটাই বরফে আবৃত হয়ে যায়। এমনকি আপনি জেনে অবাক হবেন আপনি যদি চশমা পরিধান করে বাইরে বের হন তাহলে আপনার নিমিষেই চশমাটি ঘোলা হয়ে যাবে, এমনকি সেটা জমে বরফ হয়ে যাবে আর আপনি কিছুই দেখতে পাবেন না। এখানে কলা বা অন্যান্য ফল ফলাদি জমে লোহার মতো অধিক শক্ত হয়ে যায়, আর এটা জমে এতটাই শক্ত হয়ে যায় যে এটা দিয়ে আপনি হাতুড়ির মতো কাজ করতে পারবেন। আর এখানকার মানুষ যখন তাদের কাপড় ধৌত করে বাইরে শুকাতে দেয় তখন নিমিষের ভেতরে তা কাঠের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। এই জায়গায় শীতকালে আপনি কলম দিয়ে লিখতে পারবেন না, কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার কারণে কলমের কালি জমে শক্ত হয়ে যায়। এমনকি পানি পান করতে গেলে মুহূর্তের ভেতরে সে পানি জমে বরফ হয়ে যায়। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই গ্রামে যদি কেউ মারা যায় তাহলে তাকে মাটির নিচে কবর দেওয়া সম্ভব হয় না। তারা যেটা করে থাকে মৃতদেহ কফিনের ভেতর রেখে তা সম্পূর্ণরূপে ঢেকে দেয়। এরপর বড় একটি আইস কাটার দিয়ে বরফ কেটে ফেলা শুরু করে। এই সময় বরফ কাটতে সুবিধার জন্য কখনো কখনো কেউ আগুন জ্বালিয়েও বরফ গলিয়ে তা আগে নরম করে নেয়। আর আপনি জানলে অবাক হবেন এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 3 থেকে 4 দিন লাগে। এই কঠিন জায়গায় বসবাস করাটা আপনার কাছে অসম্ভব বলে মনে হলেও এই গ্রামে এখনো 500 জনেরও অধিক লোক বসবাস করে। এই এলাকার মানুষের প্রধান পেশা হচ্ছে বলগা হরিণ পালন, ক্রয় বিক্রয় এবং আমদানি রপ্তানি করা। এমনকি বরফ কেটে তারা নিচ থেকে মাছ ধরাও এখানকার প্রধান কাজের উৎস বা জীবিকার প্রধান উৎস বলা যেতে পারে। বছরের প্রতিটা সময় বরফে জমি ঢেকে থাকে বিধায় এখানকার কৃষকরা কোনো কিছুই চাষ করতে পারে না, যার কারণে এখানকার মানুষের জন্য বলগা হরিণ এবং ঘোড়ার মাংসই একমাত্র প্রধান খাদ্য হিসেবে জানা যায়। স্থানীয় জেলেরা শীতকালে পাশে থাকা লেকে মাছ ধরার জন্য আসে, যদিও এ সময় লেক পরিপূর্ণভাবে বরফে জমে থাকে, কিন্তু এরপরও জেলেদের মাছ ধরতে তেমনটা কষ্ট হয় না, কেননা মাছের সন্ধানে কিছু কিছু ইগল পাখি আগে থেকে এখানে গর্ত করে রাখে। এছাড়াও জেলেরা সেখানে গর্ত করে ছিপ ফেলে মাছ ধরতে পারে। আর আপনি যা অবাক হবেন এমনভাবে সেখানে বড় বড় মাছও ধরা যায়। এখানে বসবাস করা মানুষের বাড়িগুলো দেখতে খুবই অদ্ভুত হলেও বসবাসের জন্য আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ভিতরে কাঠকয়লা জ্বালানোর ব্যবস্থা করা যায়। এটা আপনার কাছে বিপজ্জনক মনে হলেও এখানকার ডিজাইন এভাবে তৈরি করা হয়েছে যেন এটা একদম নিরাপদভাবে করা যায়। এভাবেই সেখানকার লোকেরা তাদের ঘর 24 ঘন্টা উষ্ণ রাখার চেষ্টা করে। ওই মেয়ে কোনো খাবার পানির কোনো সন্ধান নেই। শীতকালের তাপমাত্রা এতটাই জমে যায় যে সেখানকার সব পানি জমে বরফ হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম করার জন্য যে কাঠগুলো পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে এক টুকরো বরফ রেখে দেয় এবং সেটি খাবার পানির উৎস হিসাবে পরবর্তীতে ব্যবহার করে। গ্রিনল্যান্ড এস্কিমো। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগেই বরফের তলায়। সূর্যের আলো এই দ্বীপে দেখা যায় না বললেই চলে। বছর জুড়ে বরফে ঢাকা থাকে এই দ্বীপটি। এই দ্বীপটির উত্তর অংশে এস্কিমো নামের এক সম্প্রদায় বসবাস করে। এরা হচ্ছে গ্রিনল্যান্ডের সবচেয়ে আদি বাসিন্দা। এরা এমন একটা শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানকার নর্মাল তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। সারাদিন, সারা বছর, সারা রাত, 12 মাসে তাদের তুষার ঝড়
এবং তুষারপাতের মধ্যেই বেঁচে থাকতে হয়। এই সকল আদিবাসীদের গায়ের রং সবসময় হালকা বাদামি হয় এবং সবসময় নোনা থাকার কারণে তাদের গায়ের রং কিছুটা অন্যরকম দেখা যায়। মূলত অতিরিক্ত ঠান্ডা থাকায় তারা কাপড় ছাড়া একদম থাকতে পারে না, যার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের ময়লা রং দেখা যায়। সারা বছর বরফ পরে দেখে এদেরকে সবসময় বরফের ঘরেই থাকতে হয়, যার কারণে তারা কখনোই কাপড় খুলে উষ্ণ পরিবেশে থাকতে পারে না। তাদের বসবাস করা ঘরগুলো সাধারণত ইগলু নামে পরিচিত। মূলত তারা বিভিন্ন ধরনের বড় বড় বরফের খণ্ড দিয়ে এই ঘরগুলো তৈরি করে থাকে। এই ঘরগুলোতে সাধারণত একটি দরজা থাকে, যেখানে ঢুকতে হলে আপনাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে এবং এই ঘরের দরজা জানালা তৈরি করা হয় এক টুকরো সূচক বরফ দিয়ে। এই সকল এগুলো ঘরের ভেতরে সিলভারের চর্বি দিয়ে বাতি জ্বালানোর ফলে ভেতরের অংশ বেশ গরম হয়ে ওঠে, কিন্তু বাইরে তীব্র শীত থাকার কারণে বরফ গলে যায় না। শীতকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার পাশাপাশি তাদের ঘরও গলে যায়। এই সময় তাদেরকে বাইরে টাবু টানিয়ে বসবাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। পুরোটা অঞ্চল জুড়ে বরফ পড়ে থাকে বিধায় এখানে ফসল ফলানোর কোনো উপায় নেই। এরা সাধারণত প্রাণী শিকার লালন পালন করে জীবিকা নির্বাহ এবং জীবনযাপন করে থাকে। এরা সাধারণত বলগা হরিণ, শিল মাছ এবং মরু ভাল্লুকগুলোকে তাদের খাবারের মূল উৎস হিসেবে বেছে নেয়, আর তারা সেই সকল প্রাণীর চামড়া দিয়ে মূলত তৈরি করে বিভিন্ন ধরনের পোশাক। এই অঞ্চলে বরফের নিচে প্রচুর পরিমাণে শিল মাছ পাওয়া যায়, যা বিশেষ পদ্ধতিতে এক্সিমোরা শিকার করে। প্রথমে একটা বর্ষা দিয়ে চারকোনা আকারে বরফ ভাঙতে শুরু করে, এরপর বর্ষা হাতে ঘন্টার পর ঘন্টা মাছ ধরার জন্য অপেক্ষা করে। গর্ত থেকে উপরে ওঠার রাস্তা পেলে শিল মাছ সেই গর্তের কাছাকাছি আসে, আর তখনই তারা এই মাছগুলোকে শিকার করে। শিকার করার পরেই শিল মাছগুলোকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে থাকে, আর মাছের তেলগুলো আলাদা করে রেখে দেয় বাতি জ্বালানোর জন্য বা প্রদীপ জ্বালানোর জন্য। এক্সিমোরা কোথাও ভ্রমণের প্রয়োজন পড়লে তাদের কুকুরের স্কেলেটন ব্যবহার করে থাকে, যা তিমি মাছের চুয়াল, বলগা হরিণের মাথার খুলি এবং শিল মাছের হাড় দিয়ে তৈরি। স্কেলেটন টানতে কুকুরকে তারা চালক হিসেবে ব্যবহার করে। ভস্ত্রক আন্টার্কটিকা। বন্ধুরা, আন্টার্কটিকার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা এক বিস্তীর্ণ অঞ্চল। আপনি জানলে অবাক হবেন যে শুধুমাত্র একটা বরফের টুকরো আন্টার্কটিকার 89% জায়গা ঢেকে রেখেছে। এটা শুধুমাত্র একটা বরফের টুকরো, যেটা আন্টার্কটিকাকে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশের খেতাব দিয়েছে। এই বরফের টুকরো প্রায় 14 বিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং বরফের টুকরোর পুরুত্ব প্রায় 1 মাইল। আন্টার্কটিকা মানুষের জন্য বসবাসের অনুপযোগী হলেও কিছু কিছু প্রাণী এখানে বসবাস করে স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা কিনে নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডার স্বর্গরাজ্যে। আর আপনি জেনে অবাক হবেন, এখানে কিছু মানুষও বসবাস করে, যাদেরকে আসলে মানুষ বলা ঠিক হবে না। আমার এতে যথেষ্ট সন্দেহ রয়েছে, কেননা এদেরকে এলিয়েনদের মতোই মনে হয়। আন্টার্কটিকার এই আবহাওয়ায় একজন মানুষ খালি গায়ে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বেঁচে থাকতে পারে, যার কারণেই মূলত এখানে স্থায়ীভাবে কোনো মানুষ বা আদিগোষ্ঠী বসবাস করে না। তবে এই জায়গাটিতে গবেষণার কাজে কিছু কিছু গবেষকদের বসবাস এখানে রয়েছে। আপনারা এখন যে ভিডিওতে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত কিছু গবেষকরা তাদের গবেষণার কাজ চালাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনি কি কখনো এরকম পরিবেশে বসবাস করতে পারবেন বা করতে চান? তাহলে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই বিডিফ্যাক্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।